ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন। আমি শুরুতে জানিয়ে দিচ্ছি বাংলাদেশ উইন্ডিজ সিরিজের প্রসঙ্গ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং উইন্ডিজ। জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টার দিকে। দীর্ঘ প্রায় 10 মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। সেই সঙ্গে সুযোগ ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতা খোলার। সেই সঙ্গে ওপেনিংয়ে তামিমের সঙ্গী হতে পারেন সাদমান ইসলাম, 3-এ শান্ত, 4-এ মমিনুল খেলার সম্ভাবনা প্রবল। এরপর সাকিব, মুশফিক, লিটন একাদশে সাকিবের স্পিন সঙ্গী হতে পারেন আরও 2 জন। অন্যদিকে কেবার রোজ, শ্যারন গ্যাব্রিয়েলের মতো অভিজ্ঞরা আছেন ক্যারিবীয় পেস আক্রমণে। রাকিব কর্নওয়াল, ওয়ারিকানের মতো স্পিনাররাও ভালো করছেন প্রস্তুতি ম্যাচে। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এই না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি। আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করি। আগামীকাল শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে টেস্টের ময়দানি লড়াই। তার আগে আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তা হচ্ছে একাদশে 4 স্পিনার থাকতে পারেন। আমার কথা হচ্ছে কন্ডিশন এবং শক্তিমত্তার বিচারে যদি কোনো টেস্টে 4 পেসার নিয়ে খেলা যায় তাহলে বাংলাদেশে আমরা কেন 4 স্পিনার নিয়ে খেলতে পারবো না? সাকিব, তাইজুল, মিরাজ, নাইম এর আগে এই 4 স্পিনার মিলে উইন্ডিজের সাথে 2 টেস্টে নিয়েছিলেন 40টা উইকেট। Got one very important thing, mate. I'm Captain Jack Sparrow. ক্যাপ্টেন জ্যাক স্প্যারো সদা হাস্যরসাত্মক ভঙ্গিতে থাকা ক্যারিবীয় সাগরের ব্রেদন কোর্টের একজন পাইরেট লর্ড। স্প্যারোর বিপরীতে ছিল হেনরি মর্গান, ক্যাপ্টেন কিড, ফ্রান্সিস ড্রেকের মতো কুখ্যাত কিছু পাইরেট, যাদের ভয়ে চুপসে যেত সাগর পারের বণিকরা। ক্রিকেটের 22 গজে ওইসব কুখ্যাত পাইরেটস না থাকলেও ছিল ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর মতো কোল্ড ব্লাডেড ফাস্ট বোলার। রবার্টস, হোল্ডিং, গার্নার, ক্রফট 70-এর শেষ থেকে 80-র দশকে এই 4 মিলে রচনা করেছিলেন পেস লাইক ফায়ারের মহাকাব্য, যাদের গতি আর স্কিলের সামনে রীতিমতো হাঁটু কাঁপত ব্যাটসম্যানদের। একসঙ্গে এই 4 পেসার মিলে খেলেছেন 11টি ম্যাচ, যার 5টি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, 5টি হয়েছিল ড্র। শক্তিমত্তা আর কন্ডিশন বুঝে যদি 4 পেসার খেলানো যায় তাহলে 4 স্পিনার কেন নয়? 2018 সালে উইন্ডিজের সঙ্গে হোম সিরিজে 3 বদলে সেই বার্তাই দিয়েছিলেন তৎকালীন বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসান। সাকিব, তাইজুল, মিরাজ, নাইম এই 4 পেসার মিলে চুপসে দিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপকে। 2 টেস্টে 4 স্পিনার মিলে নিয়েছিলেন 40 উইকেট। এখন পর্যন্ত এই 4 জন মিলে 3 টেস্টে মোট উইকেট নিয়েছেন 58টি, যেখানে সবচাইতে বেশি উইকেট মেহেদী হাসান মিরাজের 18টি। 16 উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তাইজুল। সাকিবের উইকেট 14টি, নাইমের 10টি। সাকিব বাদে প্রত্যেকেই ইনিংসে একবার হলেও 5 উইকেটে দেখা পেয়েছেন। সুখের মাঝে দুস্মৃতি বলতে 4 জন মিলেও জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাঁচাতে পারেননি আফগান লজ্জা, যেখানে অবশ্য কারণটা ছিল ব্যাটিং ব্যর্থতা। নিজেদের স্পিনিং ট্র্যাকের জালে নিজেরাই ফেসেছিল টাইগাররা। Standing bowling by Rashid Khan again. It was a wrong. আবারও সেই জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। তবে আফগানিস্তান আর উইন্ডিজের স্পিন শক্তিমত্তা এক নয়, তাই ধরেই নেওয়া যায় কন্ডিশনটা স্পিন সহায়কই হবে। আর অস্ত্র ভান্ডারে থাকবে 4 স্পিনার। ময়দানি ক্যাপ্টেন না হলেও এই স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন কুল ব্লাডেড সাকিব আল হাসান। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2 পেসার খেলবে আর 3 স্পিনার খেলবে, কিন্তু আমার কাছে সেটা মনে হচ্ছে না। তার পেছনে কারণটা হচ্ছে এর আগে যে 2বার উইন্ডিজের সঙ্গে দেশের মাটিতে মোকাবেলা হয়েছে 4 স্পিনার মিলে নিয়েছেন 40 উইকেট। মানে তারপরও কেন আমি 2 পেসার খেলাবো? এক্স্যাক্টলি। আর পেসার এখন পেস আমাদের খুব অ্যাটাকটা খুব ভালো হচ্ছে। আর আমরা যে ওডিআই সিরিজেও দেখলাম, তার উপর থেকে আমাদের ঘরোয়া ম্যাচগুলোতেও দেখলাম যে পেসিং অ্যাটাকের মধ্যে কিন্তু এখন আমাদের কিন্তু বেশ জোর আছে। এনিওয়েজ, আমাদের এই ডিবেটটাতে হয়তোবা জল ঠেলে দিতে পারেন হাসিনুর রহমান, যিনি চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। হাসিনুর, স্টুডিওতে আমার আর মঞ্জুরির মধ্যে যে বিষয় নিয়ে ডিবেটটা চলছে সেটা হচ্ছে, আমি বলছি বাংলাদেশ কালকে 4 স্পিনার নিয়ে মাঠে নামতে পারে, মঞ্জুরি বলছে 3 স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। তো আমার প্রসঙ্গ যেটা, যে লাস্ট উইন্ডিজের সঙ্গে 2 টেস্টে 4 স্পিনার নিয়ে 40 উইকেট নিয়েছিলেন 4 স্পিনার মিলে। আপনার প্রেডিকশনটা কি, কিংবা আপনি কোনো আভাস পেয়েছেন কিনা যে 4 স্পিনারই খেলতে পারে, নাকি একজন স্পিনার কম নিয়ে আমরা খেলতে নামবো কালকে? আসলে একদম শতভাগ সঠিক খবরটা এই মুহূর্তে দিতে পারছি না, আরও হয়তো কিছুক্ষণ
পরে দিব। আমি যতদূর জানি কিছুক্ষণ আগেও আমি টিম হোটেলে খোঁজ নিয়েছি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে ভিডিও কনফারেন্সের সবশেষ কথা হচ্ছে টিম ম্যানেজমেন্টের, অর্থাৎ এরপরেই কিন্তু হয়তো স্কোয়াডটা চূড়ান্ত হয়ে যাবে। আমার টিম ম্যানেজমেন্টের একজন বিশ্বস্ত সূত্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। তবে ডিবেট যেটা হচ্ছিল 3 পেসার নাকি 4 স্পিনার নাকি 3 স্পিনার, বিষয়টা হচ্ছে সাকিব আল হাসান অলরাউন্ডার কোটায় যদি আমরা ধরি, সাকিব অবশ্যই স্পিনার, যেহেতু 7 জন ব্যাটসম্যানের মধ্যে সাকিবও আছেন। এরপরে 4 স্পটে আসলে যে 4 জন বোলার থাকবে তার মধ্যে 1 জন পেসার নাকি 3 জন স্পেশালিস্ট স্পিনার, বিষয়টা তো এইরকম রেশিওটা। তবে খুব সম্ভবত টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমি যেটা যতদূর বুঝেছি, লাস্ট মিটিংয়ে কি হয় সে সব কিছুই ভেস্তে যেতে পারে, যেহেতু টিম হোটেলে এই মুহূর্তে মিটিং চলছে। তখন পর্যন্ত টিম ম্যানেজমেন্ট কিন্তু 2 পেসার এবং 2 স্পেশালিস্ট স্পিনার অর্থাৎ 3 জন স্পিনার সাকিব সহ সেটার দিকে একটু আভাস আছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যেহেতু বাংলাদেশের সামনের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো বা এর আগে অনেক ব্যস্ত অ্যাওয়ে সিরিজ আছে, সেটার জন্য আসলে পেসারদের তৈরি করা। যেহেতু আমাদের পেস বোলাররা খুবই নবীন, এদের অভিজ্ঞতা খুবই কম, আবু জায়েদ রাই সবচেয়ে অভিজ্ঞ, তাও সর্বসাকুল্যে হয়তো 10টির মতো ম্যাচ খেলেছেন, আমার এক্স্যাক্ট এই মুহূর্তে মনে নেই, তবে এইরকমই হবে, অ্যারাউন্ড 10। তো আপনি বুঝতেই পারছেন কত অনভিজ্ঞ আমাদের পেস বোলিং লাইন আপ টেস্টের জন্য। তো তাদের একটা এক্সপিরিয়েন্স গেইন করা, যেহেতু এই মুহূর্তে ডোমেস্টিক লিগটাও বন্ধ আছে, সেটার কথা ভেবে হয়তো 2 পেসার খেলা যেতে পারে। তবে বোর্ড সভাপতি ওয়ানডে সিরিজের আগে বলেছিল আমাদের মূল লক্ষ্য কিন্তু পয়েন্ট। আমরা যেমন ওয়ানডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে আমরা সুপার লিগে যেমন আমরা 100% পয়েন্ট চেয়েছিলাম, যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ এর আগে 3টি ম্যাচ খেলেছে, আনফর্চুনেটলি আমরা 3টি ম্যাচেই হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছি, 2টি ভারতের বিপক্ষে, 1টি পাকিস্তানের বিপক্ষে। পয়েন্টের খাতায় এখনও আমাদের ডিম আছে, অর্থাৎ 2 জোড়া শূন্য আছে। সেই জায়গাটাই কিন্তু বাংলাদেশ ইমপ্রুভমেন্ট করতে চায় অবশ্যই, এবং এর চেয়ে ভালো অপরচুনিটি কিন্তু আপনি পাবেন না। ঘরের মাঠে খেলা, উইন্ডিজ প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল, অর্থাৎ সেই আপনি যদি হোম অ্যাডভান্টেজ পুরোপুরি নিতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 4 স্পিনারের বিকল্প নেই, 1 পেসার অবশ্যই হওয়া উচিত। এই বিষয়ে কোনো ডিবেট হওয়ার কথা নয়। হাসিনুর, আরেকটা বিষয়, সেটা হচ্ছে একটা অদ্ভুত বিষয় আপনি লক্ষ্য করেছেন কিনা, তা হচ্ছে যদি সাদমান ইসলাম অনেক কালকে খেলেন, তামিমের সঙ্গে ওপেনিং করেন, তাহলে টপ অর্ডারে 5 ব্যাটসম্যানের 4 জনই হচ্ছেন বাঁহাতি। এইটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনার কি মনে হয়? কারণ অপোজিট সাইডে যদি দেখি, কেমার রোচ ডানহাতি পেস বোলার, শ্যানন গ্যাব্রিয়েল ডানহাতি পেস বোলার, রাকিন কর্নওয়েল তাকে নিয়ে একটা হুঙ্কার চলছে ডানহাতি অফ ব্রেক বোলার। সামগ্রিকভাবে আপনার অ্যাসেসমেন্টটা কি এক্ষেত্রে? যদি টেকনিক্যালি দিক থেকে চিন্তা করেন বা সভাপতি আমরা যেটা দেখি, বাম হাতিদের বিপক্ষে ডানহাতি বোলার একটু সহায়তা পেয়ে থাকে, বিশেষ করে অফ স্পিনার অনেকটা লেগ স্পিনের মতো হয়ে যায়, সেটা তো অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকে। কিন্তু আপনি আসলে আপনার কাছে বিকল্প ডানহাতি ভালো বেস্ট পসিবল সলিউশন নেই। আপনি যদি একাদশে দেখেন, আপনি যদি শান্তকে ড্রপ করেন, সাদমানকে তো আপনার সঙ্গী নেই কেউ, তামিমের সঙ্গী তো আর অন্য কেউ নেই, আর কোনো ডানহাতি ওপেনার নেই আপনার কাছে এই মুহূর্তে। লিটন দাস যেহেতু টেস্টে 7 নম্বরে সেটেল হয়ে গেছে, তার জায়গাটাই তিনি লম্বা সময় কিপিং করবেন, এর পরবর্তীতে ওপেনিংয়ে তার কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে না, আর তার টেস্টের টেম্পারমেন্টটাও একটু তুলনামূলক কম, অর্থাৎ আপনার হাতে অপশন নেই আসলে। আমি যদি ফর এক্সাম্পল ধরি, আপনি টপ অর্ডার থেকে যদি একজন কমাতে চান, তাহলে হয় আপনাকে সাদমান নয়তো শান্তকে কমাতে হবে, যেই সরুক না কেন একজন ওপেনিংয়ে থাকবে তামিমের সঙ্গে। এর পরবর্তীতে হয়তো আপনি মোহাম্মদ মিথুনকে আসলে দলে অন্তর্ভুক্ত করতে হবে, আবার মিডল অর্ডারে নয়তো ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে। কিন্তু কেউ কিন্তু পরীক্ষিত নয়, মিথুনকে নিয়ে তো আপনারা দেখেনি, সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হয়, মানে তাকে একাদশে নিলেই হয়তো বিসিবিকে একটা বাড়তি, সে যদি ব্যর্থ হয় আবার একটা জবাবদিহিতার মধ্যে চলে আসতে হবে। যেহেতু তিনি শান্তকে সেটেল করার একটা চিন্তাভাবনা করা হচ্ছে ভবিষ্যতের কথা বিবেচনায়, সেই ক্ষেত্রে আসলে আপনার হাতে ডান হাতে পর্যাপ্ত অপশন নেই। যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদ এখন দলে নেই, মাহমুদুল্লাহ থাকলে কিন্তু সেই জায়গাটা অনেকটা ডান হাতে বাম হাতে কম্বিনেশনটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যায়। সাইফ হাসানকে কিন্তু এর আগে ট্রাই করা হয়েছিল, গত 2 সিরিজে তিনি ব্যর্থ ছিলেন। তো বিকল্প নেই আসলে এই মুহূর্তে টিম ম্যানেজমেন্টের হাতে। সামি, হাসিনুর, টিম গোছাতে বা কৌশল ক্রিয়েট করতে আপনার মুমিনুলের কীরকম ইম্প্যাক্ট দেখলেন, এবং কোনো স্পেশাল কোনো স্ট্র্যাটেজির কোনো আভাস পেলেন কিনা, যেটা কালকে বাংলাদেশ টিম মাঠে নামবে? আমি একটু অ্যাড করে দিই হাসিনুর কোয়েশ্চেনটার সঙ্গে, সেটা হচ্ছে সাকিব আল হাসান ফেরত আসার পর খুব সম্ভবত এবারই প্রথম মুমিনুলের নেতৃত্বে সাকিব খেলবেন। এই বিষয়ের রসায়নটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এটা সত্যি। আপনি যদি দেখেন এই ম্যাচেই মুমিনুল পূর্ণ শক্তির দল পাচ্ছে। আপনি যদি ভারত সফরে দেখেন, সাকিবও ছিল না, তামিমও ছিল না। পাকিস্তান সফরে তামিম ছিল কিন্তু সাকিব ছিলেন না। এবারে প্রথম ফুল স্কোয়াড পাচ্ছেন তিনি, অর্থাৎ সিনিয়র ক্রিকেটাররা সবাই আছেন, মাহমুদুল্লাহ নেই যদিও, 3 সিনিয়র ব্যাটসম্যান 3 জনই আছেন। অবশ্যই
মমিনুল যদিও বয়সে অনভিজ্ঞ, অনেক তরুণ সাকিব ইয়াদের তুলনায়, কিন্তু তিনি যেহেতু অধিনায়ক অবশ্যই তার অনেক ভূমিকা আছে এবং মাঠে সেটা স্পষ্ট। আসলে মাঠে আমরা যখন দেখি কোচ তামিম এবং মমিনুলকে খুব বেশি অ্যাক্টিভ মনে হচ্ছে। দুই ফরম্যাটের দুই ক্যাপ্টেনের সাথে কোচ অনেকক্ষণ আসলে কথা বলেছেন মাঠে, অনেক সময় হয়তো আধা ঘন্টার মতো হয়তো বিচ্ছিন্নভাবে কথা বলেছেন। সাকিব মুশফিকের সাথেও কথা বলেছেন, তাদের সঙ্গে তো বিচ্ছিন্নভাবে কথা বলেছেন, কিন্তু দুই ফরম্যাটের দুই অধিনায়কের সঙ্গে এই কোচের ইনভলভমেন্টটা বেশি মনে হচ্ছে। আমরা তামিম ইকবালের সঙ্গে সব কোচেরই একটু বিদেশি কোচের ইনভলভমেন্ট বেশি দেখি থাকে, কারণ তামিম ইকবাল ইংরেজিতে খুব কমফোর্টেবল, তিনি হয়তো আরেকজনের সমস্যাটা গিয়েও কোচের সঙ্গে কথা বলেন, সেটা থেকেই থাকে। তবে অবশ্যই মমিনুলের ভূমিকা আছে। তবে মাঠেই তো সব কিছু হয় না আসলে, হোটেলে টিম মিটিংয়ে ড্রেসিং রুমে কে কতটা ভোকাল হয়। তবে মমিনুলের যত ইম্প্যাক্টে থাকুক না কেন, সাকিব যদি একটা মতামত দেয় বা মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটার যদি একজন মতামত দিয়ে থাকে, সেটি কিন্তু অবশ্যম্ভাবী, সেটি অবশ্যই টিম ম্যানেজমেন্ট ভাববে, মমিনুলও ভাববেন, কোচও ভাববেন, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাংলাদেশ দলের টিম হারমোনিটা কিন্তু ঠিক আছে। অনুশীলন দেখে আপনি গতকালকে তামিমের বোলিং দেখাচ্ছিলেন, এর আগেও আমরা দেখেছি, গতকাল আজকেও নেটে যখন মুশফিকুর রহিম ব্যাটিং করছিলেন, দুটো ভালো শট খেলার পর সাকিব আল হাসান তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন যে খুব ভালো শট খেলেছে। তো সেই ধরনের আসলে সমস্যা নেই, সিনিয়র জুনিয়রের যে সমস্যাটা অনেক সময় তৈরি হয়ে থাকে, টিম হারমোনি শতভাগ ঠিক আছে। হাসিনুর, আপনার কাছে আমার আর একটা প্রশ্ন আছে, তবে সেই একটা প্রশ্ন করার আগে আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ফিল সিমন্সের বক্তব্যটা জানতে চাই। ফিল সিমন্স যেমনটা বলেছেন, আসলে মূলত চট্টগ্রামের এই টেস্টে ব্যাটসম্যানরাই পার্থক্যটা করে দেবেন, অর্থাৎ ব্যাটসম্যানদেরই মূল চালিকা শক্তির ভূমিকাটা পালন করতে হবে, এবং যে উইকেটে খেলা হবে চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সেই উইকেটটাকে তিনি বলছেন এন্টারটেইনিং উইকেট। দেখে আসবো। প্রথম টেস্টে কেমন হবে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট? এই প্রশ্নের উত্তর খুঁজতে সর্বোচ্চ ক্রিকেটীয় মেধা খরচ করছে বাংলাদেশ ও উইন্ডিজ টিম ম্যানেজমেন্ট। টাইগারদের পর ক্যারিবীয় অধিনায়ক ও কোচ পরখ করে দেখেছেন সাগরিকার উইকেট দেখার পর উইন্ডিজ কোচ ফিল সিমন্স খুশি। এটা টেস্টের জন্য আদর্শ উইকেট। কেবল স্পিন সহায়ক নয়, এখানে ব্যাটসম্যানদের জন্য আছে বিশেষ কিছু। যারা ধৈর্যের পরীক্ষায় পাশ করবে তারাই সফল হবে। পরিসংখ্যানও বলছে বড় স্কোর হয় জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 2018 সালে এই ভেন্যুর সর্বোচ্চ রান করেছিল শ্রীলঙ্কা। এখানে বাংলাদেশের সেরা স্কোর 513 ওই একই ম্যাচে। তবে 2008 সালে নবীন বাংলাদেশ সাগরিকায় 119 রানে অল আউটের লজ্জাও পেয়েছিল। এই ভেন্যুতে হওয়া 19 টেস্টের মধ্যে 8 ইনিংসে হয়েছে 5 শতাধিক রানের স্কোর। 4 শতাধিক স্কোর আছে 4টি, আর 18টি ইনিংসে 300-র বেশি আর 400-র কম স্কোর হয়েছে। লো স্কোর ম্যাচও হয়েছে 100 থেকে 200 রানের মধ্যে 10টি ইনিংস গুটিয়ে গেছে সাগরিকায়। আর তাই চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের ভূমিকায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছেন ক্যারিবীয় কোচ। আমি মনে করি না স্পিনার কিংবা পেসাররা এই টেস্টের ব্যবধান গড়ে দেবে। ব্যাটসম্যানরাই হবে মূল চরিত্র। যারা ব্যাট হাতে বড় স্কোর করতে পারবে তারাই জিতবে। টস খুবই গুরুত্বপূর্ণ হবে প্রথম টেস্টে, কেননা প্রথম দিন আর দ্বিতীয় দিনের অন্তত প্রথম সেশন পর্যন্ত ব্যাটসম্যানদের জন্য আদর্শ উইকেট হয় জোহর আহমেদে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। হাসিনুর, আপনি আছেন আমাদের সঙ্গে, একটা বিষয় বলবেন, তা হচ্ছে ফিল সিমন্স যে কথাটা বলেছেন যে উইকেটটা এন্টারটেইনিং উইকেট, নট অনলি ফর স্পিনার, সেখানে ব্যাটসম্যানদের জন্য কিছু আছে। আপনার কাছে কি কোনো সূত্রে খবর আছে কিনা আলটিমেটলি বিসিবি ঠিক কোন বেসিসে এই উইকেটটা বানানোর কোনো ইনস্ট্রাকশন দিয়েছে কিনা, যে আলটিমেটলি যে স্পিনারদের জন্য সহায়ক নাকি ব্যাটসম্যানদের জন্য একটু ফেভারেবল? মূলত আসলে বিষয়টা কি? কারণ একটু কনফিউজিং আমাদের কাছেও। আমরা আলোচনা করছিলাম যে 4 স্পিনার নিয়ে খেলবো, স্পিনিং ট্র্যাক হবে, উইন্ডিজকে ধরে ফেলবো, আবার ফিল সিমন্স বলছেন উইকেটটা এন্টারটেইনিং ফর ব্যাটসম্যান অলসো। বিষয়টা আসলে কি? বিষয়টা কিন্তু কোনো রহস্যের কিছু নেই। আমি জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটটা কিন্তু এমনই হয়। আপনি যদি আফগানিস্তানের বিপক্ষে লাস্ট টেস্ট আমরা যেটা হেরেছি এখানে, সেটা যদি দেখেন, কিংবা 2018 সালে উইন্ডিজের বিপক্ষে যে টেস্ট আমরা জিতেছি সেটাও যদি দেখেন, বা আপনি ওভারঅল আমরা এই যে পরিসংখ্যানটা আমরা দেখাচ্ছিলাম কতগুলো টপ স্কোরিং হচ্ছে, প্রথম 2 দিন কিন্তু খুব আইডিয়াল থাকে, অন্তত দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত। আমরা ঢাকার উইকেটে যেটা হয়ে থাকে কি, একটু বলটা কালো মাটির উইকেট একটু স্লো হয়ে যায়, হাঁটুর নিচে আসে। আমি এর আগেও একাধিকবার দর্শকদের জানিয়েছি, কিন্তু চিটাগংয়ের উইকেটটা যেহেতু লাল মাটির উইকেট, একটু সাদাটে টাইপের উইকেট, সেখানে কিন্তু বলটা ভালো ক্যারি করে ব্যাটসম্যানদের দিকে। তো সেই সুবিধাটা একটা আছে। আপনার স্পিন বল যখন লো হয়ে যায় সেটা কিন্তু খুবই ভয়ানক হয়ে যায়, অনেকটা আনপ্লেয়েবল হয়ে যায়।
তো সেই অ্যাডভান্টেজটা কিন্তু এখানে আছে, বিশেষ করে প্রথম দিনটা খুব ভালো থাকে। আপনি যদি দেখেন আফগানিস্তানের সাথে আমাদের স্পিনাররা কিন্তু খারাপ বোলিং করেনি, সাকিব আল হাসান 4 উইকেট নিয়েছিলেন, অন্যান্যরাও ভালো করেছে, কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। সাকিব 40 রানের ইনিংস খেলে আউট হয়ে গেছিলেন, অন্যরাও আসলে ছোট ছোট 30 রান সেট হয়ে আউট হয়ে গেছেন। যেই জায়গাটাতে আসলে সমস্যা, আপনি সেট হয়ে গিয়ে আউট হওয়াটা কিন্তু অনেকটা ক্রাইম। একটা ব্যাটসম্যান যদি 5 রানে আউট হয়ে যায় ঠিক আছে, তার দিন ছিল না, কিন্তু একটা ব্যাটসম্যান যখন 30 করার পর আউট হয়ে যাবে সেটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম। সেটা আসলে টিম ম্যানেজমেন্টের ভাষায়। তো জহুর আহমেদ চৌধুরীর উইকেটটা কিন্তু এমন, আমি আজকে মাঠ খুব কাছ থেকে আসলে ক্যামেরায় জুম করে দেখার চেষ্টা করেছি, একদম সাদা নিট অ্যান্ড ক্লিন উইকেটে তেমন কোনো ঘাস নেই, একদম ফ্ল্যাট ব্যাটিং উইকেট যেটা হয়। যেটা হয়ে থাকে কি আসলে প্রথম 2 দিন খেলার পর যখন রোদ পায়, একটু উইকেটটা ওপেন থাকে, হ্যাঁ, তখন আসলে উইকেটটা ফেটে যায়। যখন উইকেটে ক্র্যাক হয়, ফাটাটার জন্ম নেয়, তখন কিন্তু বলটা ক্রিপ করা শুরু করে। অর্থাৎ ওয়েল হাসানুর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোর মেসেজটা আমরা আসলে জানতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আগামীকাল ম্যাচটাতে আরও অনেক কথা হবে। সবাই শান্তি বজায় রাখুন, কারণটা হচ্ছে আগামীকাল বাংলাদেশ উইন্ডিজ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে। তোমার কাছে কি মনে হয় উইন্ডিজ সিরিজে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় থ্রেট কি হবে? আমার কাছে যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে উইন্ডিজের পেসাররা সবসময় একটা থ্রেট, বিশেষ করে এই দলে অভিজ্ঞ 2জন পেস বোলার রয়েছেন, শ্যানন গ্যাব্রিয়েল এবং কেমার রোচ। একটা স্ট্যাট দিয়ে শুরু করে, তা হচ্ছে গ্যাব্রিয়েল এবং কেমার রোচ একত্রে যে 29টি টেস্ট খেলেছেন, সেখানে তাদের শিকার 204 উইকেট। আর আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে এই জুটিটাই বাংলাদেশের জন্য একটা অনেক বড় থ্রেট। টপ ও মিডল অর্ডারের প্রথম 5 ব্যাটসম্যান বাঁহাতি হওয়ায় বড় এক শঙ্কা রয়েছে টাইগারদের জন্য। সাধারণত অগ্রদূত হয়ে দলের প্রথম সারির যোদ্ধারাই বাকিদের জন্য সহায়ক হন আর দলের বিজয় নিয়ামক হয়ে ওঠেন। তবে ক্রিকেট রানের খেলা, আর তাই দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের উপরই বর্তায় শক্ত ভিত গড়ার কাজটি। টেস্ট ম্যাচে ধৈর্য ধরে তাদের উইকেটে টিকে থাকাটা দলের জন্য সবচেয়ে মঙ্গলজনক। উইন্ডিজ টেস্ট সিরিজে বাংলাদেশ দলের ওই টপ অর্ডারে আছে মধুর সমস্যা। টপ ও মিডল অর্ডার মিলে 5 ব্যাটসম্যানই বাঁহাতি, তাই তাদের জন্য ক্যারিবিয়ান ডানহাতি পেসার কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল ওভার কিংবা অ্যারাউন্ড দ্য উইকেটে হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর। রেকর্ড বুক বলছে শ্যারন গ্যাব্রিয়েল ও কেমার রোচ একত্রে যে 29টি টেস্ট খেলেছেন, সেখানে তাদের শিকার 204টি উইকেট। জহুর আহমেদ স্টেডিয়ামে আছে এই জুটির একটি টেস্ট, যেখানে শিকার 6টি উইকেট। বাংলাদেশ ব্যাটসম্যানদের বিপক্ষে এই 2 জন দারুণ সফল। কেমার রোচ সাকিবকে 4 বার, মুশফিককে 3 বার, তামিমকে 3 বার ও মুমিনুলকে 2 বার আউট করেছেন। আরেক পেসার শ্যানন গ্যাব্রিয়েল মুমিনুলকে 3 বার, মুশফিককে 3 বার, সাকিবকে 2 বার ও তামিম লিটনের উইকেট নিয়েছেন 1 বার করে। রোচ গ্যাব্রিয়েল সংখ্যাগুলোকে বাড়িয়ে নিতে চাইবেন নিশ্চিত, বিপরীতে তাদেরকে বিমুখ করতে পারলেই কেবল মিলবে টাইগারদের কাঙ্ক্ষিত জয়। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। মঞ্জুরি, যে স্ট্যাটগুলো তুমি আসলে দেখালে যে আমাদের টপ অর্ডার বেশিরভাগ ব্যাটসম্যানরাই কিন্তু রোচ এবং গ্যাব্রিয়েলেরই শিকার হয়েছেন বিগত দিনগুলোতে, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, যেটা তোমার প্যাকেজের মাধ্যমে আমার কাছে মনে হয় যে প্রতীয়মান হয়েছে, যে আলটিমেটলি এই 2 জন বোলারই একটা অনেক বড় থ্রেট। এক্স্যাক্টলি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এরা যদি আসলেই নিজের ফর্মটাকে ঠিক মতো ধরে রেখে এই সংখ্যাটা আসলেই বাড়াতে চায়, তাহলে কিন্তু এইটা কালকের টেস্টের জন্য আসলেই একটা বড় threat। এবং প্রথম দিনটা যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, সেটা অবশ্যই একটা ভাইটাল ফ্যাক্টর। এনিওয়েজ, আমরা আজকের দিনের উল্লেখযোগ্য কিছু খেলার প্রসঙ্গে যাচ্ছি। আব্দুর রাজ্জাকের পর বিসিবির প্রশাসনিক পদে আসতে যাচ্ছেন শাহরিয়ার নাফিস আহমেদ। সাবেক ক্রিকেটারদের ক্রিকেট বোর্ডের বিভিন্ন পদে আসা কতটা প্রভাব ফেলবে? ক্রিকেট সংশ্লিষ্টরা যাকে বলছেন নতুন যুগের সূচনা। প্লেয়িং ক্যারিয়ারের পর যদি প্লেয়াররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিস্টেমে এরকম অ্যাকোমোডেটেড হতে পারে, তাহলে কিন্তু এটা একটা আফটার লাইফ সিকিউরিটিও। তো এই ট্রেন্ডটা যদি চালু হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ট্রেন্ডটা চালু করেছে, তাহলে ভবিষ্যতে দেখা যাবে প্লেয়াররা মাঠের পারফরমেন্সে আরও বেশি মনোযোগী হচ্ছে, কারণ তার খেলা পরবর্তী জীবন আরও সিকিউর হবে। দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। মার্চে 3 টেস্টের সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল অজিতের। এর আগে করোনার প্রাদুর্ভাবে বাংলাদেশ সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এর মধ্যে নিজ দেশে ভারতকে আতিথ্য দেয় অস্ট্রেলিয়া। বায়োবাবলে থেকে খেলা সেই সিরিজে অবশ্য হারে
ওজিরা। তবে দক্ষিণ আফ্রিকার জৈব সুরক্ষা বলয়ের প্রতি আস্থা রাখতে পারেনি সিএ। পরবর্তীতে নতুন করে তারিখ ঠিক করে স্থগিত সিরিজটি খেলতে চায় অস্ট্রেলিয়া। এবারে ফুটবল দর্শকপূর্ণ মাঠে অনুষ্ঠিত হবে 2022 কাতার বিশ্বকাপ, জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্টিনো। করোনা মোকাবেলায় বিশ্বব্যাপী শুরু হয়েছে টিকা কার্যক্রম, বাদ যাবেন না ফুটবলাররা। তবে ফিফা সভাপতির সাফ কথা, টিকা গ্রহণে ফুটবলারদের অগ্রাধিকার দরকার নেই। এদিকে সফল বিশ্বকাপ আয়োজনে আসন্ন ক্লাব বিশ্বকাপকে ডেমো হিসেবে নিয়েছে আয়োজক কাতার। আগামী ফুটবল বিশ্বকাপ দর্শকপূর্ণ স্টেডিয়ামেই হবে। আমাদের এটা করতেই হবে। এর মাঝে করোনা জয় হোক অথবা করোনার সাথে মানিয়ে নিতে শিখি। আমাদের হাতে বিকল্প উপায় নেই। নীলফামারীতে অনুষ্ঠিত হয়ে গেল বাফুফের বয়স ভিত্তিক ফুটবল প্রতিভা অন্বেষণ কার্যক্রম। জেলার শহীদ শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই কার্যক্রমে অংশ নিয়েছে অনূর্ধ্ব 15 বছরের প্রায় 5 শতাধিক ফুটবলার। এখান থেকে বাছাইকৃত ফুটবলাররা অংশ নেবেন বিভাগীয় বাছাই প্রতিযোগিতায়। এরপর সারা দেশের এক ঝাঁক বয়স ভিত্তিক ফুটবলার নিয়ে শুরু হবে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ কার্যক্রম। বাফুফের উদ্যোগে সারা দেশে চলছে এই ট্যালেন্ট হান্ট। এই ছিল আমাদের আজকের স্পোর্টস লাইভে। তবে বিদায় নেওয়ার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট, যেখানে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খোলার উদ্দেশ্যে টিম টাইগার্স মাঠে নামতে যাচ্ছে। আর সময়টা 9:30 সকাল 9:30 সকাল 9:30টায় প্রথম বলটা মাঠে গড়াবে, এই প্রত্যাশা আমরা করছি। এবং তার পরবর্তীতে রাত 8টায় যমুনা টেলিভিশনের পর্দায় ম্যাচ অ্যানালাইসিস নিয়ে, ডে 1 অ্যানালাইসিস নিয়ে আমরা হাজির হয়ে যাব স্পোর্টস লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।